হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ১ নম্বর ক্লাস ইন্ডিয়ান ইকোনমিক্সের। গভর্নমেন্ট জবের জন্য বিভিন্ন যে পার্ট রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ইংলিশ, রিজনিং, ম্যাথমেটিক্স প্রতিটা পার্টের জন্যই আলাদা, আলাদা প্লেলিস্ট আছে এই চ্যানেলে গভর্নমেন্ট জব উইথ লক্ষ্মীকান্ত। এখানে গিয়ে দেখতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, সেখান দিয়ে দেখতে পারো। আমরা ভারতের যে অর্থনীতি তার ফার্স্ট ক্লাস আজকে আমরা করব। এখানে মেনলি ইকোনমিক্সের বেসিক ইন্ট্রোডাকশন করব, বেসিক টার্মগুলো সম্বন্ধে জানবো। ইকোনমিক্সের টাইপ, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স কি, সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট, মিক্সড ইকোনমি, সাপ্লাই ডিমান্ড ল, এগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, ইন্ডিয়ান ইকোনমিকটা কোন ইকোনমিক্সের মধ্যে পড়ছে, ইকোনমিক্স কি, ইকোনমি কি, এই পার্টগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, চলো শুরু করা যাক ইকোনমিক্সের জার্নি, ইন্ডিয়ান ইকোনমিক্স মেনলি। চলো প্রথমে আমরা ইকোনমিক্স সম্বন্ধে যে মিনিং, ইকোনমিক্স বোঝাতে কি বোঝায় সেটা একটা বোঝার চেষ্টা করছি। ইকোনমিক্সের বেসিক কোনো ডেফিনেশন নেই, এটা জাস্ট বিভিন্ন ইকোনমিস্ট বিভিন্ন রকম বলেছেন, সেগুলোই আমরা জানার চেষ্টা করব। এই শব্দটা কোথা থেকে এসছে প্রথমে বুঝি। ইকোনমিক্স এটা একটা গ্রিক লেটার, ওইকোনোমস, ওইকোনোমস এইরকম একটা কথা, গ্রিক লেটার, তার মানে হচ্ছে ইকোনমিক্স। এটা দুটো টার্মের যোগফল, দুটো টার্মের সংমিশ্রণে তৈরি হয়েছে, ওইকস অ্যান্ড নমস। ওইকস মানে হচ্ছে হাউস আর নমস মানে কাস্টম বা ল। তাহলে এই দুটোকে মেলালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুল অফ হাউস হোল্ড, মানে বাড়ির যে নিয়ম কানুন, সেটাই হচ্ছে ইকোনমিক। ফর এক্সাম্পল, বা প্রতিটা ফ্যামিলিতে সব ইকোনমিক্সট আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল ইকোনমিক্সট আছেই। কীরকম, ফ্যামিলিতে যে হেড সে কতটা ইনকাম হচ্ছে তার ফ্যামিলিতে, সেখান থেকে কোন খাতে কত খরচ করবে, এই হিসাব নিকাশটাই হচ্ছে ইকোনমিক্স। এবার সেটা যদি টোটাল একটা দেশের কথা বলি, একটা বাউন্ডারির কথা বলি, ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়ার ইকোনমিক্স মানে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কত আয় হচ্ছে, কত সেখান থেকে কোন খাতে কত খরচ করব, সেই ব্যাপারটাই হচ্ছে ইকোনমিক্স, রাইট? তাহলে ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স দ্যাট স্টাডিজ ইকোনমিক অ্যাক্টিভিটি টু গেইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস দ্যাট গভর্ন অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিস ইন ইকোনমি। তার মানে হচ্ছে যে কোনো একটা কান্ট্রির মধ্যে, কোনো একটা লেভেলের মধ্যে, সেটা কান্ট্রি হতে পারে, হাউস হোল্ড হলে হাউসের মধ্যে হতে পারে, সেখানে কত রিসোর্স আছে, সেখান থেকে তাকে কত ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। মানে মানুষের তো চাহিদার শেষ নেই, কিন্তু সেই চাহিদা সব কি পূরণ হবে, তার জন্য আমার যে রিসোর্স আছে সেই রিসোর্স থেকে অপটিমাইজ বা ম্যাক্সিমাইজ যে চাহিদাটা আমার ফেভারেবল, যেটা আমরা চাইছি, এবারে সেখানে সিরিজ থাকবে যে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার, সেই অনুযায়ী আমাদের সেগুলো মেটাতে হবে। সেই যে হিসাব নিকাশ বা সেই যে ব্যাপারটা, সেটা যেখানে পড়া হয় যে সায়েন্সে, সোশ্যাল সায়েন্স, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমিক্স। ইকোনমিক্সের ফাদার বলা হয় অ্যাডাম স্মিথ। তিনি কি বলেছেন? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজ অফ দ্য ওয়েলথ অফ নেশন। তার মানে জাতিপুঞ্জের যে সম্পদ আছে তার প্রকৃতি এবং কারণ সম্পর্কে অনুসন্ধান করা। ঠিক আছে, সেই সম্পদকে কোথায় কোন খাতে ব্যবহার করা হবে সেইটা। আবার লিওনেল রবিন তিনি বলেছেন দ্য সায়েন্স অফ স্যাক্রেটি। এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন তাদের সেই মত। ওকে, এবার আমাদের গল্প হচ্ছে আমরা এই ইকোনমিক্সটা পড়বো কেন। একটা এক্সাম্পল থ্রু দিয়ে বোঝাই। যদি পুজোয় 1,000 টাকা দেওয়া হয়, সেখান থেকে আমাদের কি করতে হবে, জামা কাপড় কিনতে হবে, জুতো কিনতে হবে, ঘুরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, তাহলে কোন খাতে কত খরচ করব সেটা আমাদের হিসাব করতে হচ্ছে, সেটাই হচ্ছে ইকোনমিক্স। তাহলে এই যে স্ট্র্যাটেজি তৈরি করা, ঠিক আছে, বা যে রিসোর্সটা আছে তাকে কিভাবে বাড়ানো যায়, সেই যে ব্যাপারগুলো কিভাবে বাড়ানো যায়, তার জন্য একটা এক্সাম্পল হচ্ছে, ধরো 100 টাকা আজকে ভান্ডারে ফেলা হলো, 10 বছর পরে কি হবে, সেটা 100 টাকাই থাকবে। কিন্তু ওটা যদি আমি কোনো জায়গায় ইনভেস্ট করে সেটাকে আমরা বাড়াতে পারি 10 বছর পরে, তাহলে সেটা বাড়বে। তাহলে এই যে ওয়েলথের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট করাটাও আমাদের ইকোনমিক্সের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে দ্য বেটারমেন্ট অফ হিউম্যান লাইফ অন আর্থ, মানে মানুষের যে জীবন চরিত্র রয়েছে সেটাকে আরো যাতে বেটার করা যায়। তাহলে সেটা কিভাবে হবে, দেখো, মানুষের তো চাহিদার শেষ নেই, দ্য নো লিমিট অফ হিউম্যান ওয়ান্টস, বাট রিসোর্স আর লিমিটেড। রিসোর্সগুলো তো আমাদের লিমিটেড আছে, সেখান থেকে আমাদের অফুরন্ত চাহিদা পূরণ করতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রায়োরিটি কোনটা চয়েস আগে, সেই চয়েস অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী সেইগুলোকে আগে করতে হবে। সাম নিডস নেভার গেট ফুলফিল, সবসময় যে ফুলফিল হবে তা নয়। তাহলে ইকোনমিক্সের বেসিক আইডিয়াটা বোঝা গিয়েছে যে আমাদের যা রিসোর্স আছে সেখান থেকে ম্যাক্সিমাম যে ইউটিলাইজ করা যায়, এবং ইনক্রিজ অফ ওয়েলথ, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানটাই হচ্ছে আমাদের ইকোনমিক্সের টার্গেট।
এবার চলে আসি সাম ব্রাঞ্চেস, ইকোনমিক্সের মেন দুটো ব্রাঞ্চ, মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে ব্যষ্টিগত আর এটা সমষ্টিগত। মাইক্রো মানেই ছোট, কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বস্তুর কথা যদি বলা হয় তখন হচ্ছে, সরি বস্তু নয়, কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বা কোনো একটা সংস্থা এই ধরনের হলে মাইক্রো। আর ম্যাক্রো মানে একটা সমষ্টিগত, টোটাল। ঠিক আছে। মাইক্রো কি বলছে, দ্য স্টাডি অফ ডিমান্ড অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য প্রোডাকশন অফ ফাংশন অফ প্রোডাকশন ইউনিট অলসো। ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডিমান্ডস অফ নেশান, যখন একটা নেশানের কথা হবে তখন এই হচ্ছে ম্যাক্রো। এখানে কয়েকটা এক্সাম্পল লেখা আছে, এইগুলোর আমরা অ্যান্সার লিখি। বলছে কোয়ান্টিটি অফ রাইস ডিমান্ড বাই এল কর্মকার, মানে আমি যে পরিমাণ চাল চাইছি সেটা তাহলে কোনটার মধ্যে পড়বে, ইন্ডিভিজুয়াল এটা যেহেতু, তাহলে মাইক্রো, মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বে। আর বলছে কোয়ান্টিটি অফ রাইস ডিমান্ড বাই নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া সবাই মিলে যেটা চাইছে সেটাও মাইক্রোর মধ্যেই পড়বে, এটা একটা নেশানের মধ্যে নয়। কোয়ান্টিটি অফ রাইস অফ ডিমান্ড বাই ইন্ডিয়া, এটা কিসের মধ্যে পড়বে, এটাও মাইক্রো। কেন বললাম, কেননা ইন্ডিয়া শুধু তো রাইস চায় না, সে তো অনেক কিছু চায়, তাই না। যদি বলি কোয়ান্টিটি অফ অল প্রোডাক্ট, যখন এই অল প্রোডাক্ট কথাটা নিয়ে আসছি, ইন্ডিয়া নিয়ে আসছি, তখনই আমরা এটাকে বলবো ম্যাক্রো। ক্লিয়ার। এটা কোয়ান্টিটি বলেছিলাম, সেরকম প্রাইস লেভেল অফ অল প্রোডাক্ট যখন বলবো একটা নেশানে, সেটা হয়ে যাবে ম্যাক্রো। আশা করি মাইক্রো আর ম্যাক্রো ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। একটা সমষ্টিগত যখনই একটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রো, আদারওয়াইজ মাইক্রো। নেক্সট পোর্শন হচ্ছে এই যে মাইক্রো বা ম্যাক্রো বা ইকোনমিক্সের মেন দুটো জিনিস, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড হচ্ছে আমাদের কাস্টমার, সেটা তারা ডিমান্ড করবে, যারা বাই করছে কাস্টমার তারা ডিমান্ড করবে, আর যারা সেল করছে, যারা সাপ্লাই করছে, যারা সেল করছে সাপ্লায়ার, তারা সাপ্লাই করবে। তাহলে মার্কেটে সাপ্লাই করছে সাপ্লায়ার, সেখান থেকে কিনছে সেলার, সরি বায়ার কিনছে, তাদের ডিমান্ড, তারা এরা ডিমান্ড তৈরি করছে আর এরা সাপ্লাই করছে, এই তো গল্প। তাহলে ডিমান্ডটা কি, ইট ইজ ডিজায়ার ব্যাকড বাই দ্য অ্যাবিলিটি টু পে অ্যান্ড উইলিং টু পে। মানে এই যে ডিমান্ড, এটা কি না বড়, মানে হচ্ছে আমরা অ্যাবিলিটি টু পে অ্যান্ড উইলিং টু পে, মানে হচ্ছে আমাদের কেনার সামর্থ্য থাকতে হবে এবং ইচ্ছাও থাকতে হবে, সেই রকম ব্যাপারটা কীরকম। একটা এক্সাম্পল থ্রু দিয়ে যদি বলছি, এই মুহূর্তে একটা বড় ফ্ল্যাট যদি আমি কিনতে চাই তাহলে আমি পারবো না, কিন্তু বাই চান্স একটা লটারিতে 10 কোটি টাকা যদি পাই, তাহলে সেখান থেকে আমি তো ফ্ল্যাট কিনতেই পারি, কিন্তু সেখানে কেনার ইচ্ছা নেই, উইলিং নেই। কেন নেই, কারণ মেনটেনেন্সটা তো করতে পারবো না, এটা তো ওয়ান টাইম এসছে, তাই না, প্রতি মাসে তো আসছে না। তাহলে এই যে ডিমান্ড যেটা, সেটা কার উপর ডিপেন্ড করছে, অ্যাবিলিটি টু পে অ্যান্ড উইলিং টু পে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। মানে পে করার জন্য সামর্থ্যও থাকতে হবে, আবার ইচ্ছাও থাকতে হবে, দুটো জিনিস যদি থাকে তবেই আমি ডিমান্ডটা করতে পারি, আদারওয়াইজ নয়। আর সাপ্লাইটা কি, ইট ইজ কোয়ান্টিটি অফ গুডস সার্ভিস সেলার আর উইলিং টু ডেলিভার। সেলার যারা আছে তারা বেচতে ইচ্ছুক, উইলিং কথাটা ইম্পর্টেন্ট, উইলিং টু ডেলিভার মানে বেচতে ইচ্ছুক, তাদের পার্টিকুলার প্রাইস, একটা প্রাইসে ও বেচতে ইচ্ছুক, এইটা যদি হয় তাহলে সাপ্লাই, মানে এ সাপ্লাই করতে পারবে আর এ ডিমান্ড করবে, এই দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে, এবারে এইখানে দুজনে দুরকম বলেছেন। একজন জেবি সে বলছেন যে সাপ্লাই ক্রিয়েটস ইন ওন ডিমান্ড, মানে আমি যদি বাজারে সাপ্লাই বাড়িয়ে দিই অটোমেটিক ডিমান্ড তৈরি হবে। কীরকম, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিছু একটা আবিষ্কার করলো, নতুন কিছু আবিষ্কার করলো, সে মার্কেটে ছেড়ে দিল, সেই মার্কেটে ছাড়ার পরে অটোমেটিক্যালি সেখান থেকে ডিমান্ড তৈরি হবে। যেমন হচ্ছে যখন মোবাইল ছিল না সেখানে তো দিব্যি চলছিল, কিন্তু যখনই মোবাইল চলে এলো তখন কিন্তু আমাদের কি হয়ে গেল, ডিমান্ড বেড়ে গেল, মানে মার্কেটে সাপ্লাই করলো, মোবাইলের সাপ্লাই করলো, যখন মোবাইলের সাপ্লাই হলো সেই সাপ্লাই থেকে অটোমেটিক্যালি ডিমান্ডটা আমাদের বেড়ে গেল। তাহলে সাপ্লাই ক্রিয়েটস ওন ডিমান্ড, সাপ্লাই যখন ডিমান্ড ক্রিয়েট করছে, সেটা হচ্ছে জেবি সে এটা বলেছেন। উল্টো দিক দিয়ে কেনেস ল বলছে যে ডিমান্ড ক্রিয়েটস ইজ ওন সাপ্লাই, মানে ডিমান্ড যখন হচ্ছে সেখানে সাপ্লাই তৈরি হবে। যেমন কোভিড-19 যখন আসে সেখানে আমাদের গ্লাভস, স্যানিটাইজার, মাস্ক, ভ্যাকসিন, এগুলোর কি ছিল, ডিমান্ড ছিল, তাহলে ডিমান্ড থেকে সেখান থেকে সাপ্লাইটা বেড়েছে, ঠিক আছে। এবং এটাকেই মোর প্রেফার দেওয়া হয়, মানে ডিমান্ড হচ্ছে সেখান থেকে সাপ্লাইটা বাড়ছে, এটাই প্রেফারেবল। বাট এটাও হয় না এমন নয়, এটা আমরা এক্সাম্পল হিসাবে দেখতেই পেলাম যে সাপ্লাই যদি তুমি মার্কেটে করে দাও তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি ডিমান্ড তৈরি হয়ে যাবে, সেটা বলেছেন জেভিসে। আর কেএনএস বলেছেন ডিমান্ড যদি হয় তাহলে সেখান থেকে সাপ্লাই হবে। ওকে, দুটোই ঠিক, তবে এটা মোর পেপার ইন দ্য প্র্যাকটিক্যাল কেস, এটাও যে হয় না তা নয়, সেটা দেখতে পেলাম, রাইট, বোঝাতে পেরেছি। তারপরে চলে আসি ডিমান্ড ফাংশন, মানে এই যে ডিমান্ড, মার্কেটে যে ডিমান্ড, এটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, মেনলি
তিনটে বিষয় আর এটা অ্যাডিশনাল। প্রাইমারিলি তিনটে বিষয় কি না, অবভিয়াসলি প্রোডাক্ট আর প্রাইসের ওপর ডিপেন্ড করবে। নাম্বার টু হচ্ছে সেই ব্যক্তির ইনকামের ওপর ডিপেন্ড করবে। নাম্বার থ্রি হচ্ছে ওই প্রোডাক্টের যে রিলেটেড প্রোডাক্ট আছে তার প্রাইসের ওপরেও ডিপেন্ড করছে। আমরা আস্তে আস্তে বুঝি এর ইন্ডিভিজুয়াল এইটার উপর ডিপেন্ড কেন করছে। প্রোডাক্টের প্রাইসের ওপর ডিপেন্ড করছে বুঝলাম, ইনকামের ওপর ডিপেন্ড করছে বুঝলাম, রিলেটেড প্রোডাক্টের প্রাইসের ওপর ডিপেন্ড করবে কেন। ফর এক্সাম্পল আমি যদি চিনি, আচ্ছা চায়ের কথা বলি, চা যখন কিনছি, চায়ের প্রাইস যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি তো, আচ্ছা এটাই ভাবে ভাবি, সাপোজ ধরলাম চায়ের দাম বেড়ে গেল, তাহলে অটোমেটিক্যালি আমরা চায়ের যদি খরচটা কমাতে চাই, দাম বাড়ানোর জন্য খরচটা কমবে না, মানে কোয়ান্টিটিটা যদি কমিয়ে দিই, তার রিলেটেড যে প্রোডাক্টটা আছে যেমন চিনি, তার কোয়ান্টিটিও কমে যাবে। তার মানে সেখানে সেই রিলেটেড জিনিসটার প্রাইসের উপরেও ডিপেন্ড করছে। সাপোজ ধরো চা খাবো, কিন্তু সেখানে চিনির দামটা অনেকটা বেড়ে গিয়েছে, চায়ের দাম আমার কিন্তু বাড়েনি, কিন্তু চিনির দাম বাড়ার জন্য আমি চায়ের খরচটাকে কমিয়ে দেবো। সেই যে ব্যাপারটা, মানে যে প্রোডাক্টটা আমি চাইছি শুধু সেইটার প্রাইসের উপরেও ডিপেন্ড করছে না, তার রিলেটেড যে প্রোডাক্ট আছে তার উপরেও ডিপেন্ড করছে। সেই রিলেটেড প্রোডাক্টটা যদি তার কমপ্লিমেন্ট হয়, মানে তার সাথেই লাগবে, তাহলে তো সেই রিলেটেড প্রোডাক্টের প্রাইস কমে গেলে এর চাহিদাটা কমে যাবে অটোমেটিক্যালি। আর যদি উল্টোটা হয়, সাপ্লিমেন্ট হয়, মানে কফি আর চা যদি সাপ্লিমেন্ট হয়, সাপোজ চায়ের দাম বেড়ে গিয়েছে, তাহলে আমরা কফির দাম যদি কমে তাহলে ওতে শিফট করব। এই যে ব্যাপারটা, মানে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে আর রিলেটেড প্রোডাক্ট আছে, সেই ব্যাপারটা মানে ওই প্রোডাক্টের সাথে যে প্রোডাক্টগুলো রিলেটেড আছে সেই রিলেটেড প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু এখানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর ইনকামটা তো আছে। এছাড়াও আরও টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, সাপ্লাই, কোয়ালিটি, এইসব ফ্যাক্টরগুলো যখন রয়েছে, মানে টেস্ট অফ প্রেফারেন্স, মানে আমি যদি কালার দিয়ে বলি, কালার এই কালার ভালো, কালার ওই কালার ভালো, কালার অনুযায়ী হয়তো ব্ল্যাক কালারের দামটা কম হচ্ছে, অন্য কালারের দাম বেশি হচ্ছে, এই যে ব্যাপারগুলো চলে আসছে, সেটা কিন্তু এই ডিমান্ড এই টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের এই অর্ডারে বলছে। এটা সেকেন্ডারি, যদিও মেন ফ্যাক্টর হচ্ছে এই তিনটে। ওকে, এবার আমি ধরলাম যে ওই দুটো ফ্যাক্টর কনস্ট্যান্ট আছে, শুধু আমি ওই প্রোডাক্টের প্রাইসের কথা ভাবছি, এইগুলো কনস্ট্যান্ট রেখেছি, তাহলে আমাদের কি ডিমান্ডের সাথে কি রিলেশন হচ্ছে প্রাইসের, সেইটা দেখতে চাইছি। বোঝা গেল? ইনকামটা আর আদার্স প্রোডাক্টের যে প্রাইস, সেই দুটো আমি ফিক্সড রেখেছি, শুধু ওই প্রোডাক্টের প্রাইসের সাথে ডিমান্ড কিভাবে রিলেটেড সেটা দেখতে চাইছি। সেটা হচ্ছে ল অফ ডিমান্ড নামে পরিচিত। যদি প্রোডাক্টের দাম বাড়ে, প্রাইস দাম বাড়ে, তাহলে ডিমান্ড তো কমবে। সরি, এখানে একটুখানি ভুল হলো, ডিমান্ড নয়, এটা প্রাইস। ডিমান্ড হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি, এটা ডিমান্ড। ঠিক আছে, তার মানে প্রাইস এটা পিএক্স, এটা ডিএক্স। ক্লিয়ার? প্রাইস যদি বেড়ে যায় ডিমান্ড কমে যাবে, প্রাইস যদি বেড়ে যায় ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড বাড়লে প্রাইস যদি বেড়ে যায় ডিমান্ড কমবে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। সিম্পল ল। ঠিক আছে, এইটা শুধু যে ওইভাবে সব প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, কমা বাড়াটা তো অ্যাপ্লিকেবল, কিন্তু তাদের নেচারগুলো বিভিন্ন রকম হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে দেখেছি তিনটে ফ্যাক্টর, প্রাইস আছে, ইনকাম আছে, আর রিলেটেড প্রোডাক্টের প্রাইস আছে। আমরা ইনকাম আর রিলেটেড প্রোডাক্টের প্রাইসটা কনস্ট্যান্ট রেখেছি, শুধু ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা কিনছি তার প্রাইসের সাথে তার ডিমান্ডের কম্পেয়ার করছি। সেখানে যদি এরকম হয়, ফর এক্সাম্পল ডেলি ইউজ যেগুলো হয়, ভাত, চাল, রাইস, সেখানে কি হচ্ছে, প্রাইস যদি বেড়ে যায় P1 থেকে P0 বা উল্টোটা প্রাইস যদি কমে যায়, কোয়ান্টিটি যে খুব বাড়বে তা নয়, কোয়ান্টিটি বাড়বে ঠিকই, কিন্তু খুব একটা বাড়বে না, তাই না? এখানে কি হচ্ছে, এইটা এই যে যেটা দিয়ে আমরা মেজারমেন্টটা করি, সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে প্রাইসটাকে আমি চেঞ্জ করছি, তার করসপন্ডিং কোয়ান্টিটির যে ডিমান্ড, সেটা বাড়ছে কি কমছে সেটা দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কস্ট, প্রাইসটা হচ্ছে কস্ট, আর এই যে এফেক্ট, যে কোয়ান্টিটি কিনছি, যে পরিমাণ কিনছি, সেটা হচ্ছে আমাদের এফেক্ট। ঠিক আছে, তাহলে আমি প্রাইসটা একটুখানি কমালাম, P0 থেকে P1 করালাম, তাহলে কি হলো, কোয়ান্টিটি, কোয়ান্টিটি যে খুব বেড়েছে তা নয়, বেড়েছে খুব বাড়েনি, তাই জন্য এটা লেস দ্যান 1। এই যে এই গ্যাপটা এর থেকে কম হলো, এই গ্যাপের থেকে এই গ্যাপটা কম হয়েছে, তো এটা যে পরিমাণ কমেছে এটা সে পরিমাণ বাড়েনি, তাহলে এটা কম হয়েছে, সেই জন্য লেস দ্যান 1। এটাকে বলা হয় ইন ইলাস্টিক। ডেলি ইউজ এক্সাম্পল হচ্ছে ডেলি ইউজ, যেমন রাইস, পালস, যেগুলো খাওয়া দাওয়া হয়, তার প্রাইস যদি কমে,
আমার কোয়ান্টিটি বাড়বে, তবে এই নয় যে যতটা পরিমাণ প্রাইস কমেছে ততটাই বাড়াচ্ছি, কেননা সেটা ওয়েস্ট হবে, ওটা লাগে না। এরপরে চলে আসি, যেমন হচ্ছে আমাদের যখন বাজেট ফিক্স থাকে, এটার এক্সাম্পল যখন ই=1, এটা আইডিয়াল কেস, সবসময় হয় না। সেটা হচ্ছে আমাদের বাজেট ফিক্স আছে, 10 টাকা নিয়ে গেছি দোকানে গিয়ে বললাম 10 টাকার কিছু মুড়ি দাও, মানে আমার কাছে 10 টাকাই আছে, আমি সেখানে মুড়ি চাইছি, সেটা আমার ওই 10 টাকার মধ্যে ফিক্সড রেখেই আমার খাবারটা দিতে হবে, ঠিক আছে, সেটা মুড়ি হোক যাই হোক, 10 টাকার মধ্যে যা হবে তাই দাও, এই যে ব্যাপারটা, সেখানে আমার প্রাইস ফিক্সড আছে, তার মধ্যে কোয়ান্টিটি সেই অনুযায়ী ফিক্সড হবে, তাহলে এই দুটো সমান হচ্ছে, সেই জন্য 1, এটাকে বলা হয় ইউনিটারি ইলাস্টিক, এটা তো আইডিয়াল কেস। গ্রেটার দ্যান 1 কখন হচ্ছে, যেমন হচ্ছে লাক্সারি আইটেমের ক্ষেত্রে আমরা যখন প্রাইসটা কমে তখন আমরা অনেক কোয়ান্টিটি কিনি, যেমন যেমন হচ্ছে আমরা ওই বিগ বিলিয়ন ডে এইসব যখন সেল দেয় সেই সময় একটু বেশি পরিমাণ কেনাকাটি করি, কারণ হচ্ছে ওইখানে আমার প্রাইসটা ড্রপ হচ্ছে, প্রাইস কমছে, ওই জন্য নাম্বার অফ কোয়ান্টিটি বাড়ছে, তাহলে এখানে কি হচ্ছে, এটার থেকে এটা বেশি হয়ে গেল, সেই জন্য এটা গ্রেটার দ্যান 1, বোঝা যাচ্ছে, ওপরের পার্টটা বেশি এটা কম, সেই জন্য। এগুলো কার ক্ষেত্রে এক্সাম্পল, লাক্সারি আইটেম যেমন টিভি, এসি, মোবাইল, এই যে জিনিসগুলো কেনা হচ্ছে, এগুলো কিন্তু আমরা চাইছি যে যখন প্রাইসটা কমবে সেই টাইমে এখানে কিন্তু কোয়ান্টিটিটা বেড়ে যায়, ডিমান্ডটা বেড়ে যায়। এরপর দুটো স্পেশাল কেস আছে, যেমন হচ্ছে নুন, মেডিসিন, এগুলো প্রাইস কমুক যায় বা বাড়ুক যায়, আমার কোয়ান্টিটি যা লাগবে তাই নিতে হবে, নুন তো বেশিও নেবো না কমও নেবো না, মেডিসিন যেটুকু লাগবে আমাকে সেটাই নিতে হবে, বেশিও নেবো না কমও নেবো না, তাহলে এই জিনিসগুলো প্রাইস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে প্রাইস বেশিও থাকলেও যা নিতে হচ্ছে, কম থাকলেও তাই নিতে হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, প্রাইসটা চেঞ্জ হয়েছে কিন্তু কিউটা কোনো চেঞ্জ হয়নি, ওই জন্য জিরো, উপরের পার্টটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, নিচের পার্টটা চেঞ্জ হয়েছে, তাহলে ওটা জিরো হয়ে গেল, একে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, ওকে। এক্সাম্পল হচ্ছে ওই সল্ট, মেডিসিন, যেগুলো ভেরি এসেন্সিয়াল, এটা না নিয়ে থাকাই যাবে না। আর একটা উল্টো কেস হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, যেটা হচ্ছে মানে আমার প্রাইস একই আছে, কোয়ান্টিটি বেড়ে গেছে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, এইটা সম্ভব, তাও প্রাইস কমেছে কোয়ান্টিটি বেড়েছে, কিন্তু প্রাইস না কমে কোয়ান্টিটি বাড়া, এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এরকম, সেটা হয়ে যাচ্ছে ইটা ইনফিনিটি, বোঝা গেল। বাস্তবে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের কার্ভগুলো এরকম হয়, বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন রকম হয়, ওকে। আচ্ছা, এছাড়া রয়েছে ইনকাম ইলাস্টিক, মানে ওই যে বললাম ইনকামের উপর ডিপেন্ড করে, আর কস্ট প্রাইস অফ আদার্স প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, সেগুলো এইটা, সেগুলো ডিটেলসে আবার দেখি। ইনকাম ইলাস্টিসিটি, দেখো ইনকাম যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি ডিমান্ড বাড়বে, আমাদের ফ্যাক্টরটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড ছিল, এই যে ডি অফ এক্স, এটা ডিপেন্ড ছিল ফাংশন অফ পি অফ এক্স, ইনকাম, পি অফ ওয়াই, আর ওই আদার্সটা বাদ দিলাম, ঠিক আছে, এই তিনটে তো ইম্পর্টেন্ট। এই পার্টটা দেখেছি যে প্রাইস অফ এক্স, এক্স এর প্রাইস বাড়ছে বা কমছে, সেই অনুযায়ী আমার ডিমান্ড বাড়বে বা কমবে, বাট ইনকামের ওপর কিভাবে ডিপেন্ড, ইনকাম যদি বাড়ে অটোমেটিক্যালি ডিমান্ড বেড়ে যাবে, যেমন লাক্সারি আইটেমের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে ওখানে ইনকাম যদি বাড়ে অটোমেটিক্যালি আমার ডিমান্ড বাড়ছে, দুটোই যেহেতু বাড়ছে ওই জন্য গ্রেটার দ্যান জিরো, পজিটিভ, রাইট। আর নিকৃষ্ট, আচ্ছা ইনফেরিয়র মানে মানে এখানে নেগেটিভ কখন হয়, নেগেটিভ হচ্ছে, একটা এক্সাম্পল দিই, যখন ক্লাস 6-এ পড়া হচ্ছে তখন সাইকেলটা হচ্ছে লাক্সারি, মানে সেখানে সাইকেলটাই অনেক কিছু, বাট যখন কলেজে যাওয়া হচ্ছে সেখানে সাইকেলের থেকে বাইকটা লাক্সারি হয়ে যাচ্ছে, মানে সাইকেলের থেকে বাইক কেনার প্রবণতাটা বাড়বে। সিমিলারলি যখন জব করবে লোক, সেখানে বাইকের থেকে কি হবে, কার কেনার প্রবণতাটা বাড়বে, এই যে ব্যাপারটা এখানে হচ্ছে, এইটা লাক্সারি, মানে লাক্সারি আর ইনফেরিয়ার, নিকৃষ্ট, সেটা কিন্তু ডিপেন্ড করছে তার ইনকামের উপর, ইনকাম যদি বাড়ে সেখানে লাক্সারি আইটেমের প্রতি হচ্ছে অ্যাট্রাকশন বাড়বে, সেই জন্য গ্রেটার দ্যান জিরো। আর ইনফেরিয়ার মানে নিকৃষ্ট, যেটার সেই লেভেল অফ ইনকামের রেসপেক্টে ওটা নিকৃষ্ট মনে হবে, তখন কিন্তু সেটা কমবে, মানে তার কেনার ক্ষমতা কমবে, মানে জব করার সময় সে সাইকেল কিনতে চাইবে না, সেই ব্যাপারটা হচ্ছে ইনফেরিয়র, রাইট। তাহলে ইনকামের ওপরে আমার ডিমান্ডটা ডিপেন্ড করছে, ইনকামের লেভেলের ওপর কে কেমন চাইছে সেটা ডিপেন্ড করছে। আচ্ছা, যে জিনিসের চাহিদা আয় বৃদ্ধির সাথে কমে যায় তাকে আমরা নিকৃষ্ট দ্রব্য বা ইনফেরিয়র বলে থাকি। আরেকটা ফ্যাক্টর যেটা রয়েছে বললাম, রিলেটেড প্রোডাক্টের প্রাইস। রিলেটেড প্রোডাক্ট বলতে আমরা কি ধরনের প্রোডাক্ট বোঝাই, তিন ধরনের রিলেটেড প্রোডাক্ট হতে পারে, মানে তিনটে টাইপ হতে পারে, যেমন হচ্ছে সাবস্টিটিউট, সাবস্টিটিউট মানে পরিবর্তন, যেমন চা তার পরিবর্তে কফি, বা উল্টোটা কফির পরিবর্তে চা, এটা হচ্ছে সাবস্টিটিউট, ঠিক আছে। সাপোজ ধরলাম আমার চায়ের চায়ের দামটা, আচ্ছা আমি চায়ের কথা বলছি, কফির দামটা কমে গিয়েছে, কফির দাম কমে যাওয়া মানে কফির ডিমান্ডটা বাড়ছে, কফির ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে চায়ের ডিমান্ড কমবে, সিম্পল।
রিলেটেড প্রোডাক্টটা যদি সাবস্টিটিউট হয়, আমি এখানে প্রোডাক্ট অফ এক্স এর কথা ভাবছি, ঠিক আছে, প্রোডাক্ট অফ এক্স এর কথা ভাবছি। এবারে প্রোডাক্ট অফ ওয়াই এর দামটা কমে গিয়েছে, ওয়াই এর দাম কমে যাওয়া মানে ওয়াই এর ডিমান্ড বাড়বে, মানে এক্স এর ডিমান্ড কমবে। তাহলে এখানে কি হলো, ওয়াই এর প্রাইস যখন কমছে, পি ওয়াই যখন কমলো, তখন ডি অফ এক্সটা কি হয়ে গেল, কমলো। কারণ কি, কারণ হচ্ছে পি এর ওয়াই এর প্রাইস যখন কমছে, ওয়াই এর প্রাইস কমাতে ওর ডিমান্ড বেড়ে গেল, ওর ডিমান্ড বাড়াতে এক্স এর ডিমান্ড কমলো। কারণ কি, এটা সাবস্টিটিউট, মানে চা অথবা কফি খাচ্ছে, সেখানে কফির দাম যদি কমে তাহলে চায়ের চাহিদাটা কমে যাবে, চায়ের ডিমান্ডটা কমে যাবে। আর যদি কমপ্লিমেন্টারি বা পরিপূরক জিনিসের কথা বলি, যেমন হচ্ছে চা আর চিনি, ওটা একসাথে খাওয়া হচ্ছে, সাপোজ চিনির দাম কমলো, চিনির দাম যদি কমে, চিনির ডিমান্ডটা বাড়ছে, চিনির দাম যদি কমে ডিমান্ড বাড়ছে, দাম কমলে ডিমান্ড বাড়বে, সেটা সব গ্রাফের ক্ষেত্রেই আমরা দেখেছি, দাম করলে ডিমান্ড বাড়ছে। ডিমান্ড যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি চিনি যদি বেশি কেনা হয়, চাটাও অটোমেটিক বেশি কেনা হচ্ছে। তাহলে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট যদি হয়, তার প্রাইস যদি কমে, ডিমান্ড বাড়ছে। আর সাবস্টিটিউট যদি হয় তার প্রাইস কমলে কিন্তু ডিমান্ড কমছে। ঠিক আছে, তার মানে প্রোডাক্টটা সাবস্টিটিউট না কমপ্লিমেন্টারি, সেইটা আমাকে জানতে হবে। যেহেতু এর প্রোডাক্টটা কমার সাথে এটা কমছে, তাই জন্য গ্রেটার দেন জিরো, আর একটা বাড়লে আর একটা, একটা কমলে আর একটা বাড়ছে, লেস দেন জিরো। দুটো একই দিকে যাচ্ছে গ্রেটার দেন জিরো, দুটো অপোজিট দিকে যাচ্ছে লেস দেন জিরো, সিম্পল। আর যদি কোনো রিলেশন না থাকে তাহলে একটার সাথে আর একটা কোনো রিলেশনই নেই, চা আর ভাত, চায়ের দাম কমলো বা বাড়লো তাতে তো আমি ভাত খাওয়া কমানো বাড়ানো যাবে না, তার অ্যামাউন্টটা, তার কোয়ান্টিটিটা, তার ডিমান্ডটা তো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য সেটা হয়ে যাচ্ছে নো রিলেশন। মানে সেখানে এই প্রাইস অফ ওয়াই, আমি যদি বলি প্রাইস অফ ওয়াই, সেটার সাথে প্রাইস অফ ওয়াই এর সাথে নো রিলেশন, মানে এটা যদি কমে তাহলে ডিএক্সটা বাড়তেও পারে কমতেও পারে, এটা বলা যাবে না। ক্লিয়ার, সেটা ডিপেন্ড করছে না এর উপর, নো ডিপেন্ডেন্সি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, সিপি মানে কি, এই যে রেশিওটা, মানে আমি ওয়াই এর প্রাইস কমাচ্ছি, তাতে আমার এক্স এর ডিমান্ড কি হচ্ছে সেটা দেখতে চাইছি। ওকে, আশা করি বোঝা গেল। এই যে তিনটে ফ্যাক্টর ছিল, এটা ফাংশন অফ কি লিখেছিলাম, প্রাইস অফ এক্স, ইনকাম আর প্রাইস অফ ওয়াই। ঠিক আছে, তিনটে ফ্যাক্টরের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা বোঝা গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওগুলো গেল সব ডিমান্ডের রেসপেক্টে আমরা দেখলাম। এবার সাপ্লাইয়ের রেসপেক্টে যদি দেখি, সাপ্লাইয়ের রেসপেক্টে হচ্ছে সাপ্লাইটা করবে কে, বিক্রেতা, সেলার সাপ্লাই করবে, তাহলে সব কন্ট্রোল তার কাছে। সে কখন বিক্রি করতে চাইবে, যখন প্রোডাক্টের দাম বেশি হবে বাজারে, যার দাম বেশি হবে সেটাই বিক্রি করো। সাপোজ আমি মুড়ি বিক্রি করি, বাজারে যখন মুড়ির দামটা বেশি হবে আমি চাইবো না বেশি মুড়ি বিক্রি করতে, সেই ব্যাপারটা। প্রাইস যখন ইনক্রিজ করছে ও চাইবে কোয়ান্টিটি ইনক্রিজ করতে, প্রাইস যখন কমে যাচ্ছে ও বেশি বিক্রি করতে চাইবে না, প্রাইসটা কমে গিয়েছে, রাইট, সেই জন্য কোয়ান্টিটি কম হবে। তাহলে এটা প্রপোর্শনাল, লিনিয়ার প্রপোর্শনাল, ডিরেক্ট রিলেশন, তাহলে প্রাইসের সাথে এটা লিনিয়ার গ্রাফ। এবার দুটো গ্রাফকে মেলাচ্ছি, ডিমান্ড গ্রাফটা এরকম দেখেছি, প্রাইস যদি কমে কোয়ান্টিটি বাড়ছে, ডিমান্ড বাড়ছে, আর প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমবে। এবার দুটো যে ইন্টারসেক্ট করছে সেখানে কি হচ্ছে, প্রায় ডিমান্ড আর সাপ্লাইটা সমান হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মানে মার্কেটে যতটা ডিমান্ড আছে সেই অনুযায়ী যদি সাপ্লাই হয় তাহলে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বাট এই জায়গাটা যদি খেয়াল করি, এখানে কি হচ্ছে, এখানে আমার সাপ্লাইয়ের থেকে ডিমান্ডটা বেশি, সাপ্লাইয়ের থেকে ডিমান্ডটা বেশি, এটা ডিমান্ড কার, সাপ্লাইয়ের থেকে যদি ডিমান্ড বেশি হয় তাহলে শর্টেজ হচ্ছে, সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি, আমার মার্কেটে সেই মুহূর্তে 50 কিলো মুরগি লাগবে, কিন্তু আমার ওখানে মার্কেটে আছে 25 কিলো, তাহলে এখানে শর্টেজ হচ্ছে। উল্টো দিকে, এই রিজিয়ানে কি হচ্ছে, এখানে আমাদের সাপ্লাইয়ের থেকে ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি, মানে মার্কেটে আমার 50 কিলো মুরগি লাগবে, সেখানে আমার আছে 100 কিলো, তার মানে কি, যার ডিমান্ড আছে তার থেকে সাপ্লাইটা বেশি হয়ে যাচ্ছে। এবং প্রাইস যদি বেড়ে যায়, সাপ্লায়ার চাইবে বেশি সাপ্লাই করতে, বাট যারা ডিমান্ডার তারা তো চাইবে না। সেই যে ইকুইলিব্রিয়াম রিজিয়ান, মানে এই রিজিয়ানে যদি থাকে তাহলে মার্কেটটা একটা স্টেবল পজিশনে থাকছে, যেমন সাপ্লাই হচ্ছে তেমন যদি আমার ডিমান্ড থাকে, বা উল্টো দিক দিয়ে ডিমান্ড যখন থাকছে তখন সাপ্লাই হচ্ছে,
সেইটা যদি ইকুয়াল হয়ে যায় সেটা ইকুইলিব্রিয়াম কেস এবং মার্কেটটা তাতে স্টেবল কনফিগারেশনে থাকবে। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এইটা আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারি। আশা করি এই ব্যাপারটুকু বোঝাতে পেরেছি। এই ল থেকে যে সেই ল, সাপ্লাই ক্রিয়েটস ওন ডিম্যান্ড, আবার ডিম্যান্ড ক্রিয়েটস ওন সাপ্লাই, দুটোই ঠিক। এটা মোর প্রেফারেবল, এটাও হয় প্র্যাকটিক্যালি। এবং ডিমান্ডের সাথে এই ধরনের নেচার আমরা দেখতে পাই বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্নভাবে। ডিম্যান্ড মানে প্রাইস যদি কমে কোয়ান্টিটি বাড়বে, ঠিক আছে, ডিমান্ড কার্ভ এরকম। কিন্তু সাপ্লাই কার্ভটা উল্টো হবে, যদি প্রাইস বাড়ে সাপ্লায়ার কি চাইবে, বেশি সাপ্লাই করতে চাইবে, তাহলে দুটো গ্রাফ যদি মেশায় তাহলে এই জিনিসটা দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা জিনিস আমাদের একটু জানতে হবে যে ইকোনমিক্স কি আর ইকোনমি কি। ইকোনমিক্সকে বলা হচ্ছে অর্থনীতি বিদ্যা, আর ইকোনমি হচ্ছে অর্থনীতি। ইকোনমিক্স মানে হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্ট, মানে যেখানে আমরা থিওরিটিক্যালি জানবো যে কোন জিনিসটা করলে কি হবে না হবে, থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে ইকোনমিক্স। আর ইকোনমিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আমাদের বাস্তবে ঘটছে কোনো একটা দেশের মধ্যে, কান্ট্রির মধ্যে, কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে। দিস ইজ কল্ড ইকোনমি, অর্থনীতি। ঠিক আছে, দিস ইজ দ্য থিওরি অফ অ্যাকশন। আর ইকোনমিক্স হচ্ছে থিওরি অফ প্রিন্সিপাল, থিওরি অফ প্রিন্সিপাল, দিস ইজ থিওরি অফ অ্যাকশন। বোঝা গেল? ইকোনমিক্স হচ্ছে ইট স্টাডি দ্য প্রসেস থ্রু হুইচ দ্য রিসোর্স হুইচ স্ক্যাট ইন নেচার অ্যালোকেটেড স্ট্র্যাটেজি। ইকোনমিক্সটা বুঝেছি। ইকোনমিটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি যেটা, যেমন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিক্স বলবো না। ইকোনমিক্সটা হচ্ছে সাবজেক্ট, আর ইকোনমিটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেটা, যেটা প্র্যাকটিক্যালি আমাদের চলছে সেইটা হচ্ছে ইকোনমি। যেমন ইন্ডিয়ান ইকোনমি, আমেরিকান ইকোনমি, চায়না ইকোনমি, এগুলো হচ্ছে ইকোনমি, এগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আর ইকোনমিক্সটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট, যেখান থেকে আমরা থিওরিগুলো জানবো ইকোনমিটাকে চালানোর জন্য। আর ইকোনমিটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, another example আছে যেমন farmer are engaged to cultivate, shopkeeper in the business, manufacturer in the production. These activities are the performed for the carrying money to satisfy the various used in individual. এটা হচ্ছে ইকোনমি, নট ইকোনমিক্স। ওকে, আচ্ছা, আমরা মেনলি ইন্ডিয়ান ইকোনমিক নিয়েই পড়বো। ইকোনমিক্সের আমাদের কনসেপ্টগুলো লাগবে, সেই কনসেপ্টগুলো দিয়ে ইন্ডিয়ান ইকোনমিকটাকে জানবো। আচ্ছা, সাম আদার ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের আমি আদার ব্রাঞ্চ যদি, মেন ব্রাঞ্চ হলো আমাদের, আচ্ছা আচ্ছা এটা পরে চলে এসছে, ঠিক আছে। মেন ব্রাঞ্চ কি দেখেছিলাম, মাইক্রো আর ম্যাক্রো। মাইক্রো আর ম্যাক্রো, মাইক্রো মিন্স ব্যক্তি মানে স্মল, ম্যাক্রো মিন্স বড়, সমষ্টিগত, সেটা হচ্ছে ম্যাক্রো, রাইট। এখানে আরো কিছু রয়েছে, যেমন ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্স ডিলস উইথ দি ইকোনমি অ্যাসপেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস ইন ল ইনকাম কান্ট্রি। মানে পুয়ার কান্ট্রি থেকে পরপরাস কান্ট্রিতে নিয়ে যাওয়ার জন্য যে ইকোনমিক্সের গোল যেটা থাকছে সেইটা হচ্ছে ডেভেলপ ইকোনমি। বিহেভিয়ারাল ইকোনমি, এফোর্টস অফ সোশ্যাল কনজিকিউটিভ ইমোশনাল ফ্যাক্টর অন দ্য ইকোনমি ডিসিশন টু ইন্ডিভিজুয়াল, নট হেল্প টু ইকোনমিক্স। মানে এখানে আমাদের সোশ্যালের কি হচ্ছে, ইমোশনাল ব্যাপারগুলো এখানে ইকোনমিক্সে চলে আসছে। এর ফলে ইকোনমিক্সের গ্রোথ কিন্তু হয় না। গ্রোথ যদি হতে হয় তো ডেভেলপমেন্ট ইকোনমিক কথা ভাবতে হবে। এনভায়রনমেন্টাল ইকোনমি, যেখানে ইকোনমিক্সটা করার সময় আমাদের এনভায়রনমেন্টাল পলিসিগুলো মাথায় রাখতে হবে। মানে এনভায়রনমেন্টের এফেক্ট কম করে, এনভায়রনমেন্টটাকে যদি আনএফেক্টেড রেখে, এনভায়রনমেন্টের ক্ষতি না করে যে ইকোনমিক্সটাকে আমরা রিপ্লেস করছি, সেইটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। আর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ইকোনমিক্স ইন্টারন্যাশনাল ডিফারেন্ট কান্ট্রি, মানে আমরা যে ইকোনমিক্সটাকে প্লেস করছি, যে ইকোনমিটাকে তৈরি করার চেষ্টা করছি, সেটা বাইরের দেশের সাথে ট্রেড এক্সচেঞ্জ এই জিনিসগুলো যেন হয়। আর ইনফরমেশন ইকোনমিক্স, যেখানে আমাদের ইনফরমেশন টেকনোলজি এগুলোকে ইউজ করে ইকোনমিটাকে কাজে লাগানো হয়, যেটা ক্রিয়েট করা সহজ কিন্তু এটার উপর ট্রাস্ট করাটা কঠিন হয়ে যায়। আর স্প্রেড করা ইজি, বাট কন্ট্রোল করাটা ইজি নয়। এগুলো ইনফরমেশন ইকোনমিক্সের ক্রাইটেরিয়া। ডেমোগ্রাফি ইকোনমি বা পপুলেশন ইকোনমি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইকোনমি টু দ্য ডেমোগ্রাফি। মানে ইকোনমিক্সটাকে যখন আমরা ডেমোগ্রাফিতে অ্যাপ্লাই করছি, যেটাকে বলা হচ্ছে ইকোনমি, সেটাই অ্যাকচুয়ালি ডেমোগ্রাফি ইকোনমিক্স। দ্য স্টাডি অফ দ্য হিউম্যান পপুলেশন ইনক্লুডিং সাইজ, গ্রোথ, সব কিছু স্টাডি যেখানটা আমরা করছি ডেমোগ্রাফি ইকোনমিক্সে, যেটাকে বলা হয় ইকোনমি। একটা দেশের কথা যদি বলি তখন এটা ইকোনমি। টাইপ অফ ইকোনমিক্সে আমরা চলে যাই। কত রকমের ইকোনমিক্স আমরা মোটামুটি পৃথিবীতে দেখতে পাই সেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ইকোনমিক্স। ট্র্যাডিশনাল মানেই বুঝতে হবে যে এখানে
আগে থেকে যেসব চলে আসছে সেইগুলোকে নিয়ে চলবে, বেসড অন দ্য রিচুয়ালস, হ্যাবিট অ্যান্ড কাস্টম। এর ওপরে বেস করে আমাদের রিসোর্সগুলোকে ইউজ করা হবে। আমাদের ইকোনমিক্সের টার্গেট হচ্ছে আমার এই রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলোকে কোন খাতে কত ব্যবহার করব, সেই ব্যবহার করার সময় কোন বিষয়ের ওপরে দেখা হচ্ছে তার উপর ডিপেন্ড করে টাইপসগুলো করা হয়েছে। ফার্স্ট হচ্ছে আমরা যেটা বললাম ট্র্যাডিশনাল ইকোনমি, মানে যেটা হচ্ছে রিচুয়াল, হ্যাবিট, কাস্টম এর উপর ডিপেন্ড করে দেখা হচ্ছে। এখানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে না, খুব লিটিল, আর যার ফলে এখানে চয়েসও লিটিল থাকে। কেন? এখানে ভেরিয়েন্ট নেই, যা রিচুয়ালস চলে আসছে সেই অনুযায়ী চলবে, ঠিক আছে, ট্র্যাডিশনাল। যেমন হচ্ছে অ্যামাজন, অর্বজিয়া, এইসব অস্ট্রেলিয়ার মধ্যে, এইগুলোতে আমাদের ট্র্যাডিশনাল ইকোনমি দেখা যায়। ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট মানে হচ্ছে লেনদেনটা ফ্রি হবে, মানে ট্রেড ব্যাপারটা সেটা ফ্রি হয়। কীরকম? ভেরি লিটিল গভর্নমেন্ট ইন্টারফেয়ারমেন্ট, গভর্নমেন্টের ইন্টারফেয়ারটা এখানে খুব কম হচ্ছে। ইকোনমিক ডিসিশন মেড বেসড অন দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসেস বেস করে এটা তৈরি হবে। লটস অফ কম্পিটিশন বিটুইন ফেয়ার্স, যেহেতু মার্কেট প্রাইসের উপর বেস করে হচ্ছে ফ্রি মার্কেট, এখানে প্রচুর কম্পিটিটর তৈরি হবে। রিসোর্স ফর প্রোডাকশন আর আন্ডার প্রাইভেট ওনারশিপ, এখানে প্রাইভেট ওনারশিপরা এখানে কম্পিটিশন করছে, তারাই রিসোর্সগুলোকে ইউজ করছে, ইউজ করে তৈরি করছে। এইরকম পিওর ফ্রি মার্কেট কিন্তু পৃথিবীতে নেই। ইউএস বা অস্ট্রেলিয়াটা কিছুটা ওই দিকে আছে, ফ্রি মার্কেটের দিকে। মানে কি হবে? প্রাইভেট ওনারশিপগুলো এখানে কম্পিটিশন করবে, করে প্রোডাক্ট তৈরি করবে, করে আমাদের দেবে, ঠিক আছে। কমান্ড ইকোনমি যদি যাই, কমান্ড ইকোনমির মধ্যে রয়েছে রিসোর্স অফ প্রোডাকশন কমপ্লিটলি গভর্নমেন্ট কন্ট্রোল, মানে এখানে গভর্নমেন্ট পুরোটাই কন্ট্রোল করছে। এখানে কি হচ্ছে? কম্পিটিশন এখানে থাকছে না, গভর্নমেন্ট কন্ট্রোল করছে, সেখানে অনুযায়ী তৈরি করবে। এখানে বেসড অন দ্য কন্ট্রোল প্ল্যানিং, একটা প্ল্যানিং থাকে, সেই অনুযায়ী চলে। রিসোর্স অ্যালোকেট ইন এফিসিয়েন্ট, যেহেতু এটা গভর্নমেন্ট, তাহলে এখানে প্রফিটের দিকে অতটা খেয়াল করা হয় না, যার জন্য এখানে কি হচ্ছে? এটা আমাদের কনজিউমার হ্যাভ ভেরি লিটিল চয়েস, যেহেতু বেশি কম্পিটিশনও হচ্ছে না, কাস্টমারের কাছে বেশি চয়েসও আসছে না, ইনক্রিমেন্টটা সেই রকম হয় না, মানে ইকোনমিক যে গ্রোথ সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না। সোভিয়েত ইউনিয়ন, কিউবা, নর্থ কোরিয়া, এইগুলোতে এই ধরনের ইকোনমি দেখা যায়। মিক্সড ইকোনমিক, এখানে দু রকমের পাওয়া যাবে, প্রাইভেটও পাওয়া যাচ্ছে, পাবলিকও পাওয়া যাবে। মানে কিছু কিছু পোর্শন আছে যেটা গভর্নমেন্ট কন্ট্রোল করবে, কিছু কিছু পোর্শন আছে যেটা হচ্ছে আমাদের প্রাইভেট কন্ট্রোল করছে, ঠিক আছে, সব জায়গাতেই। যেমন আমরা ইন্ডিয়াতে যেটা দেখি, ইন্ডিয়া এক্সাম্পল, এখানে কি হচ্ছে? প্রাইভেট হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, প্রাইভেট স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্কুল রয়েছে, দু রকম রয়েছে, ঠিক আছে। এই ধরনের এটা মানে এই ফ্রিও নয়, পুরোপুরি ফ্রিও নয়, আবার কমান্ডও নয়। ফ্রি মানে হচ্ছে পুরো পুরো কম্পিটিশন চলছে, সব কিছু হচ্ছে প্রাইভেট। আর কমান্ড মানে হচ্ছে পুরোটা কন্ট্রোল বাই গভর্নমেন্ট, ঠিক আছে, সেই ব্যাপারটা না, এটা মাঝে মাঝে কিছু কন্ট্রোল করছে গভর্নমেন্ট, কিছু কন্ট্রোল করছে প্রাইভেট। ওপেন ইকোনমি, মার্কেট ইজ ওপেন ফ্রিলি ফর দ্য ট্রেড বেরিয়ার, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আর লার্জ পার্সেন্টেজ, মানে ট্রেড বেরিয়ার এখানে থাকে না, যে কেউ এসে ট্রেড করতে পারছে, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। মানে এটার বাইরে, মানে সেই ইকোনমি, যে দেশের ইকোনমির কথা বলা হচ্ছে, সেই দেশটা অন্য দেশের সাথে যখন ট্রেড ডে পুরো ফ্রি দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রি ইকোনমি, ওপেন ইকোনমি। আর যার ঠিক উল্টোটা ক্লোজড ইকোনমি, যখন ওই ট্রেডটা বাইরের সাথে করছে না, তার মানে কি হচ্ছে? ওই বাউন্ডারির মধ্যে, যে বাউন্ডারি কান্ট্রিটার যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যেই পুরো ইকোনমিটাকে বাউন্ডেড করে রাখছে। মানে ওর যে রিসোর্স আছে, সেই রিসোর্স দিয়ে যা কিছু করার ওর মধ্যেই করছে, বাইরের সাথে কিছু লেনদেন যখন করছে না, সেটাকে বলছে হচ্ছে ক্লোজড ইকোনমি। এরপরে চলে আসি ক্যাপিটালিস্টিক ইকোনমি। এখানে হচ্ছে প্রাইভেট বা কর্পোরেটের ওনারশিপ থাকে, গভর্নমেন্ট ডাজ নট ইন্টারফেয়ার, গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে না, আর ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মেক্স ইওর দ্য ইকোনমি। মানে ক্যাপিটালিস্টিক ইকোনমি যদি হয়, তাহলে এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে না, এখানে সব কিছু ওই প্রাইভেটের দিকে যাচ্ছে, এবং এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ওপর ডিপেন্ড করছে, মানে সাপ্লাই ক্রিয়েটস ডিমান্ড অ্যান্ড ডিমান্ড ক্রিয়েটস সাপ্লাই, এই যে এটা চলছে, সেখান থেকে কিন্তু এখানে গ্রোথটা বেটার হয়। এখানে কম্পিটিশন ডিটারমাইন দ্য ক্যাপিটালিজম, মানে কম্পিটিশন যত বেশি হবে, সেখানে তার গ্রোথটা, ইকোনমিক গ্রোথটা তত বেশি হবে, ঠিক আছে। আর সোশ্যালিস্টটা, এটা ছিল কম্পিটিটিভ, এটা ছিল কর্পোরেটিভ। মানে এখানে হচ্ছে সোশ্যাল, মানে মানুষের কথা ভেবে দেখা হয়, এখানে প্রফিটটা দেখা হয় না, হিউম্যানস যে নিডসগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য যে প্রোডাক্টগুলো করা হয়। কর্পোরেটিভ ডিটারমিন সোশ্যালিজম, মানে এটা কর্পোরেশন হচ্ছে, আর এটা কম্পিটিটিভ হচ্ছে, ওকে। সেখান থেকে কমিউনিজমটা তৈরি হয়েছিল, যেখানে চায়না, কার্ল মার্ক্সের
স্ট্রং গভর্নমেন্ট কন্ট্রোল, এটা গভর্নমেন্ট কন্ট্রোল করে, এটা প্রাইভেট সেক্টরগুলো কন্ট্রোল করে। এখানে কম্পিটিশনের জন্য গ্রোথ হয়, এখানেও গ্রোথ হয় না তা নয়, চায়না হচ্ছে এক্সাম্পল, কিউবা এগুলো। তবে এটা ইনফ্লেশন লেস হচ্ছে, মানে আস্তে আস্তে সোশ্যালিজমটা কমছে। ইন্ডিয়াতে হচ্ছে তাহলে আমাদের মিক্সড, যেখানে দু রকমই চলছে। ক্যাপিটালিস্টিক মানে হচ্ছে যেখানে প্রাইভেট, যেমন ইউএসএ। সোশ্যালিস্ট মানে হচ্ছে যেটা কন্ট্রোল বাই গভর্নমেন্ট, যেখানে হিউম্যান যে নিডসগুলো আছে সেগুলোর রেসপেক্টে দেখা হয়, নট দ্য প্রফিট অফ দিস কোম্পানি। মানে কোম্পানির প্রফিট হিসাবে যদি দেখা হয় তাহলে ক্যাপিটালিস্টিক, যেটা ইউএসএতে আছে। সোশ্যালিস্ট, যেখানে হিউম্যানের প্রফিট দেখা হচ্ছে, হিউম্যানের যে নিডসগুলো আছে সেটা দেখা হচ্ছে। আর ইন্ডিয়া, যেখানে দুটো বিষয় রয়েছে, প্রাইভেটও রয়েছে, গভর্নমেন্টও রয়েছে। ওকে, আচ্ছা। এই যে ইকোনমিক্সের যে পিলার, তিনটে পিলার আছে বা তিনটে সেক্টর আছে, মানে ইকোনমিক্স, কোনো একটা কান্ট্রির ইকোনমি যখন ক্যালকুলেট করা হচ্ছে সেখানে আমাদের তিনটে পিলারের ওপর ডিপেন্ড করে, তিনটে সেক্টরের ওপর ডিপেন্ড করে ক্যালকুলেট করা হয়। জিডিপি ক্যালকুলেট যেটা বলা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমরা পরে দু তিনটে ক্লাসের মধ্যেই হয়তো শিখবো, ন্যাশনাল ইনকামের মধ্যে। সেই যে ক্যালকুলেশনটা করা হয় জিডিপি, সেটা তিনটে সেক্টরের ওপর ডিপেন্ড করে করা হয়, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে রয়েছে র মেটেরিয়ালগুলোকে নিয়ে আসা এবং তাকে প্যাকেজিং করা, যেমন হচ্ছে এগ্রিকালচার করা, মাইনিং, খনন করা, ফরেস্ট্রি, বন জঙ্গলে যেসব কাঠ, মধু এগুলো রয়েছে, ফিশিং, মাছ ধরা, এই জিনিসগুলো, এগুলো কি হচ্ছে, র মেটেরিয়ালগুলোকে কালেক্ট করে তাকে প্যাকেজিং করা হচ্ছে, এইগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। সেকেন্ডারি সেক্টর, সেখান থেকে কতটা জিডিপি আসছে, সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে আমাদের ফিনিশড গুড যেগুলো রয়েছে, সেখান থেকে প্রোডাক্ট করা, যেমন পটেটো এক্সাম্পল যদি করি, পটেটোটা চাষ করে বস্তা ভর্তি করা, এই পর্যন্ত হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। তারা বিক্রি করলো, সেখান থেকে একটা জিডিপি তৈরি হলো, তার থেকে একটা আয় হলো। সেকেন্ডারি, সেই পটেটোটা চলে গেল চিপস কারখানায়, চিপস কারখানাতে চিপস তৈরি হচ্ছে, সেই যে চিপস তৈরি হলো সেটা থেকে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি বা যে ইনকামটা জিডিপি হচ্ছে, সেটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়লো। তারপরে সেই চিপসটা তৈরি হয়ে গিয়ে এবারে দোকানে দোকানে সাপ্লাই হচ্ছে, সেখানে আমাদের কি হচ্ছে, ট্রাভেলিংটা ইম্পোর্ট হচ্ছে, ট্রান্সপোর্টটা ইম্পোর্ট হচ্ছে, ইনকর্পোরেট হচ্ছে। তারপরে সেখানে চিপসটা পাবলিকের কাছে পৌঁছাচ্ছে বা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, সেখান থেকে আমাদের টার্সিয়ারি সেক্টরের ইনকাম হচ্ছে। এই যে প্রতিটা সেক্টর থেকে যে জিডিপি আসছে তার একটা রেশিও আমরা যদি দেখি, 1951 সালে সেটা ছিল এরকম, প্রাইমারি থেকে আসতো 51, সেকেন্ডারি থেকে 14, এটা মানে প্রাইমারি থেকেই বেশি আসতো, মানে চাষাবাদ করে থেকেই সেখান থেকে যে ট্যাক্সটা কালেক্ট হতো সেটাই সব থেকে বেশি কালেক্ট হতো। যেটা 2021 সালে দেখতে পাচ্ছি সেটাই সব থেকে কম কাটছে, মানে এই নয় যে সেটা কমে গিয়েছে, অন্যগুলো বেড়ে গিয়েছে, ঠিক আছে। আর এইখান থেকে যে কালেকশনটা করা হচ্ছে সেইটা ওই সাবসিডি বা কমিয়ে দিয়ে এইটাকে কমানো হয়েছে, মানে 55% মানুষ এখনো কাল্টিভেট বা করে, কিন্তু আলটিমেটলি জিডিপিতে যে ইনকর্পোরেশন সেটা কিন্তু 20%, এই পার্সেন্টগুলো বেড়ে যাওয়ার জন্য এটা কমেছে। এই নয় যে চাষবাস থেকে জিডিপিটা কমে যাচ্ছে তা নয়, কিছুটা কমেছে, কিন্তু এই যে এতটা কমাটা সেটা কিন্তু এদের বেড়ে যাওয়ার জন্য। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালটা বেড়েছে এত দেখা যাচ্ছে, আর সার্ভিস সেক্টরটা সব থেকে বেশি বেড়েছে, এবং সার্ভিস সেক্টরটা যেখানে সব থেকে বেশি হয় সেটাই হচ্ছে ডেভেলপ কান্ট্রি। ডেভেলপিং ইন্ডিয়া যেহেতু এখনও ডেভেলপিং কান্ট্রি আছে, ডেভেলপড কান্ট্রি হবে, সেই সার্ভিস সেক্টরটা বাড়াটাই হচ্ছে ডেভেলপ কান্ট্রির লক্ষণ। আর এটা কমার এটা বাড়া মানে হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রির লক্ষণ। ওকে, এইগুলোর উপর ডিপেন্ড করেই দেখা হয়। তা মেনলি এই তিনটে সেক্টর আছে, এছাড়াও কোয়ার্টারি আর কুইনারি সেক্টর, দুটো সেক্টর ধরা হয়। এর মধ্যে পড়ছে আমার ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যখন নতুন কিছু ডিমান্ড তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলবো এই অর্ডার সেক্টরের মধ্যে ফেলে দিচ্ছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে। এছাড়া আইটি, ফাইন্যান্সিং, যে প্ল্যানিংগুলো করা হয়, এডুকেশন, এগুলোকে আমরা এই কোয়ার্টারি সেক্টরের মধ্যে ফেলছি। এছাড়া কুইনারি সেক্টরের মধ্যে আমাদের রয়েছে হায়েস্ট লেভেল অফ ডিসিশন মেকিং, যেমন টপ অফিসার যেগুলো রয়েছে, গভর্নমেন্ট অফিসার এবং মিডিয়া বা ইউনিভার্সিটি, এদের যে অফিসারগুলো রয়েছে তাদের যে ডিসিশন, সেটাকে কুইনারি সেক্টরের মধ্যে ফেলায়। মেনলি এই তিনটে সেক্টর রয়েছে, তার সাথে এই 4 নম্বরটা এখন অ্যাডেড করা হয়েছে এবং 5 নম্বরটাও অ্যাডেড করা হয়েছে, কিন্তু এফেক্টিভলি এই তিনটেই মেন। মানে আমরা যখন ডেটা বেস দেখি সেখানে এই তিনটে ফ্যাক্টরি দেখানো হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। আর একটা যে ডেভেলপমেন্টের রেসপেক্টে মানে ওয়ার্ল্ড ব্যাংক এই ক্লাসিফিকেশনটা করেছে, সেটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড লেস ডেভেলপ কান্ট্রি।
ডেভেলপ কান্ট্রি মানে তার ক্ষেত্রে এই সার্ভিস সেক্টরটা অনেক বেশি হয়, সার্ভিস সেক্টরের পার্সেন্টেজ বেশি হয়। এখানে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম যে জিডিপি সেটা অনেকটা হাই হয়। এখানে লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রি কেমন আছে, বা অ্যামাউন্ট অফ ওয়াইড স্প্রেডিং, এই ব্যাপারগুলো আমাদের দেখে ডেভেলপ কান্ট্রির গুলোর মার্কিং করা হয়। এক্সাম্পল হিসাবে হচ্ছে ইউএসএ, কানাডা, ইউকে, জার্মানি, জাপান, ফ্রান্স, এগুলো হচ্ছে আমাদের ডেভেলপড কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রির মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, ইরাক। বাংলাদেশ রিসেন্ট ডেভেলপিং হয়েছে, আগে ছিল লেস ডেভেলপড কান্ট্রি। এদেরকে ওই লিভিং অফ স্ট্যান্ডার্ড, আন্ডার ডেভেলপ, ইন্ডাস্ট্রিয়াল বেসড, লো এইচডিআই, হিউম্যান ডেভেলপিং ইন্ডেক্স। আর লিস্ট ডেভেলপ কান্ট্রি যেখানে ওইটা অনেকটা কম হয়। মেনলি এই জিডিপির উপর বেস করে এখানে দেখা হয়, জিডিপির কোন খাত থেকে কত পার্সেন্ট আছে তার উপর বেস করেই দেখা হয়। আর লেস ডেভেলপ কান্ট্রির মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, নেপাল, উগান্ডা, এইগুলো। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন হয়ে থাকতে পারো, নোটিফিকেশান পেয়ে যাবে। এটা হচ্ছে গভর্নমেন্ট জবের ইউটিউব চ্যানেল, এখানে ডিফারেন্ট প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে দেখতে পারো। আর ফিজিক্স যদি অপশনাল পেপার হয় তাহলে এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ। আর সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।